রাউন্ড অফ 32 এর পরপর তিনটে ম্যাচের যে রেজাল্ট সেটা আমরা সবাই জানি। এক হচ্ছে ব্রাজিল কামব্যাক করেছে, ব্রাজিল জিতেছে, জাপানকে ছিটকে দিয়েছে। জার্মানি হেরেছে, নকআউটে জার্মানি বিদায় হয়েছে, পেনাল্টি শুট আউটে বিদায় হয়েছে, তাও একটা সাউথ এশিয়ান কান্ট্রির কাছে। এবং অবশ্যই মরক্কো, তারা গতবারের যে জায়ান্ট কিলিং ব্যাপারটা ছিল সেটাকে আর জায়ান্ট কিলিংয়ে রাখেনি, সেটাকে নিজেদের জায়ান্ট অবতারে নিজেদেরকে পরিপূর্ণ করে এসে তারা এবার বাকিদেরকে কিল করার রাস্তাতে হেঁটেছে। তিনটে ম্যাচ নিয়ে খুব ছোট ছোট করে কথা বলবো, খুব বেশি করে বলে লাভ নেই, কারণ জার্মানি ফ্যান্স আর নেদারল্যান্ড ফ্যান্স তারা আপাতত মন খারাপ করে বসে রয়েছে, কাটা ঘায়ে নুনে ছেড়ে দিয়ে লাভ নেই। ব্রাজিল জাপান ম্যাচটার কথা যদি বলি তাহলে জাপান আমাদের মন জয় করেছে, ব্রাজিল ম্যাচ জিতেছে, কিন্তু ব্রাজিল যেভাবে কামব্যাক করেছে সেটা মন জেতাকে ডাবল করে দিয়েছে। দেখো জাপানকে নিয়ে যদি বলি, সেটা কালকেই বলেছিলাম যে আমার ভীষণভাবে ডিসিপ্লিনড একটা টিম মনে হয় জাপানকে, খুব স্বাভাবিক সেটা, কালকে সেটা তারা শো করতে পেরেছে। জাপান ডিফেন্সিভলি ভীষণভাবে একটা স্ট্রং টিম, সেটাও ব্রাজিল বুঝতে পেরেছে যে ঠিক কতটা সময় অবধি ব্রাজিলকে বেগ পেতে হয়েছে। জাপান কাউন্টার অ্যাটাকে খুব বিধ্বংসী, কাউন্টার অ্যাটাকে তারা গোল করেছে। স্পিড জাপানের জন্য একটা বিরাট বড় ইউএসপি, সেখানে বারবার ব্রাজিলের যারা একটু উইক প্লেয়ার রয়েছে বা একটু যারা ফিটনেসের অভাব রয়েছে, ইভেন যারা এজেড একটু প্লেয়ার রয়েছে তাদেরকে বেগ দিয়েছে, সবকটাই ম্যাচ করেছে। এবং যেটা ভাই ম্যাচ করেছে, মানে যেটা আমি ন্যাচারালি করি না, সেটা হচ্ছে ম্যাচ প্রেডিকশন, স্কোর লাইন প্রেডিকশন, সেটা আমি কালকে করেছিলাম এবং আমি বলেছিলাম ব্রাজিল এই ম্যাচটা 2-1 করে জিতবে, আমার সেটা মনে হচ্ছে। কিন্তু আমি ভাবিনি যে ব্রাজিল পিছিয়ে পড়বে, আমি ভেবেছিলাম ব্রাজিল এগোবে, জাপান কোথাও ফিরে আসবে, তারপর ব্রাজিল একটা ধাক্কা মারবে। কিন্তু এইভাবে কামব্যাক, 1-0 গোল, ফার্স্ট হাফে পিছিয়ে পড়া, ফার্স্ট হাফে সেই অর্থে দাঁত নখ কিচ্ছু ফোটাতে না পারা, সেখান থেকে সেকেন্ড হাফে এরকম একটা কামব্যাক অনেকদিন মনে থাকবে। ক্যাসেমিরো যেভাবে মাঝমাঠটা দখল রেখেছিল, এবং তার সাথে ভাই ব্রুনো গিমারেস, মানে এই প্লেয়ারটা আর শুধুমাত্র সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার নেই, সেন্ট্রাল মিডফিল্ডার নেই, অ্যাটাকিং মিডফিল্ডার, বক্স টু বক্সের একজন আইডিয়াল প্লেয়ার। বারবার যেভাবে অ্যাটাকে গেছে, যেভাবে চান্স ক্রিয়েট করেছে, আলাদা লেভেলের একটা ফর্মে রয়েছে। এবং বারবার করে ব্রুনোকে নিয়ে একটা কথা হয় যে ব্রুনো ক্লাব লেভেলে যেরকম ফুটবল খেলে নিউক্যাসলের হয়ে, সেটা ও ব্রাজিলের জার্সিতে খেলে না। সেটাকে মিথ্যে প্রমাণ করার জন্য ব্রুনো এইবারে কিন্তু আদা জল খেয়ে নেমেছে, এবং সেটা তার পরপর প্রত্যেকটা ম্যাচে আমরা প্রমাণ পেয়ে যাচ্ছি। এবং গ্যাব্রিয়েল মার্টিনেলির ওই লাস্ট মিনিট ফিনিশ, দেখো মার্টিনেলিকে নিয়েও একটা কথা হয় যে আর্সেনালের মতো টিমে রয়েছে, চ্যাম্পিয়ন স্কোয়াডে রয়েছে, কিন্তু যতটা ইম্পর্টেন্স ওর ব্রাজিল টিমে পাওয়ার দরকার ততটা পাই না বিকজ অফ ভিনিসিয়াস জুনিয়র। কিন্তু অ্যাঞ্চেলোত্তি জানে যদি একটা প্লেয়ারের থেকে আমাকে বেস্ট কিছু বার করে নিয়ে আসতে হয়, তাহলে সেই প্লেয়ারটার ফুল পোটেন্সিয়ালে তাকে ইউজ করতে হবে। তো ঠিক আছে, লেফট উইংয়ে জায়গা নেই, তো তুমি মাঝমাঠে খেলো ভাই, তুমি বল হোল্ড করতে পারো, তুমি কন্ট্রোল করতে পারো, তোমার মধ্যে ভালো ডিস্ট্রিবিউশন পাওয়ার রয়েছে, তোমার মধ্যে ভালো শুটিং পাওয়ার রয়েছে, ক্লিনিক্যাল ফিনিশের পাওয়ার রয়েছে, তো তোমায় ইউজ করো, তোমাকে ফ্রি করে দিচ্ছি। কার্লো অ্যাঞ্চেলোত্তির এই মাস্টার স্ট্রোক ব্রাজিলকে প্রচণ্ড হেল্প করেছে। এবং তার সাথে এনড্রিককে নামিয়ে আনা, এনড্রিক যখন নামলো এবং ম্যাথিউস কুনা যখন উঠলো, কোথাও যে অ্যাটাকের টেম্পোটা রয়েছে ডান দিকে, যেটা রায়ান হয়তো একা পারছিল না, সেটা আরও বেশি করে বাড়লো। এবং যে প্লেয়ারের নাম না বললেও সেটা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র, যেভাবে জাপান ডিফেন্সকে বারবার ব্যস্ত রেখেছে, জাপানকে সেকেন্ড হাফে লিটারেলি আর অ্যাটাকে উঠতে দেয়নি, জাপানকে সেকেন্ড হাফে লিটারেলি কিছু করতে দেয়নি। তার কিন্তু অন্যতম কারণ হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র কন্টিনিউয়াসলি থ্রেডটা বজায় রেখেছে। অ্যান্ড দেখো এই ম্যাচটা ব্রাজিল হয়তো জিততই, আরও বেটার হয়তো রেজাল্টে জিততে পারতো, কিন্তু উল্টো দিকের টিমটা যখন জাপান, তাদের যখন একটা নাছোড় মনোভাব রয়েছে এবং তাদের একটা ডিসিপ্লিনড একটা মেন্টালিটি রয়েছে, তো সেটা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। এবং যেটা বলেছিলাম কালকের ভিডিওতে, যে একটা সার্টেন টাইমের পর কিন্তু জাপান আস্তে আস্তে ম্যাচ থেকে বেরিয়ে যায়, প্রেশার, এটা একটা বিরাট বড় ফ্যাক্টর, সেটাই হয়েছে। হয়তো ম্যাচটা এক্সট্রা টাইমে যেতে পারতো, এক্সট্রা টাইমে গিয়েও হয়তো ব্রাজিল জিততে পারতো, হয়তো পেনাল্টি শুট আউটেও যেতে পারতো এই ম্যাচটা, থ্যাঙ্কফুলি যায়নি। এবার দেখা যাক পরবর্তী ম্যাচে মানে পরবর্তী রাউন্ডে ব্রাজিলের জন্য কি অপেক্ষা করে রয়েছে, কারণ আইভরি কোস্ট বা নরওয়ের মধ্যে যারা জিতবে তারা মুখোমুখি হবে। দুটো টিমই কিন্তু যথেষ্ট ভালো টিম। ব্রাজিলের আবারও একটা, যদি নরওয়ে হয় তাহলে একটা সুপার অ্যাটাকিং টিমের এগেনস্টে হবে, আর যদি আইভরি কোস্ট হয় তাহলে একটা সুপার ডিফেন্সিভ টিমের এগেনস্টে হবে। দেখা যাক কি হয়। এর পরের যে ম্যাচটা সেটা হচ্ছে ভাই জার্মানি ভার্সেস প্যারাগুয়ে। দেখো জার্মানদের একটা আলাদা ঔদ্ধত্য রয়েছে, শুধুমাত্র জার্মান না, মানে যারা শুধু জার্মানিতে বসে রয়েছে তাদের বলে লাভ নেই, যারা জার্মানিকে সাপোর্ট করে তারা বলে জার্মানি না শেষ অবধি মানে না লড়ে ছাড়ে না।
এত হালকাভাবে নিও না। ও ঠিক আছে, জার্মানি কামব্যাক করবে 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 করবে, কিন্তু 2014 ফাইনালের পর থেকে এখনও অবধি জার্মানি আর কামব্যাক করতে পারলো না। 18 ওয়ার্ল্ড কাপের ডিজাস্টার, 22 ওয়ার্ল্ড কাপের ডিজাস্টার, সব কিছুকে কাটিয়ে জার্মানি আবারও 2026 ওয়ার্ল্ড কাপের ডিজাস্টার করেছে, এইবারে প্যারাগুয়ের কাছে হেরে গিয়ে। প্যারাগুয়ে, ক্যান ইউ বিলিভ দিস? রাত 2টোতে যখন আমি ম্যাচটা দেখতে বসছি, তখনও আমি জানি দেখো জার্মানি জিতবে। হয়তো খুব ইজি হবে না, কারণ প্যারাগুয়েকে যতটুকু দেখে মনে হয়েছে তারা ছাড়বে না এত সহজে, বাট ঠিক আছে, একটা 2-1 স্কোর বা একটা 3-1 স্কোর, এরকম একটা স্কোরে হয়তো জিতবে ফাইনালি, কারণ একবার লক গেটটা খুলে গেলে হয়তো জার্মানিকে আর থামানো সম্ভব হবে না। কিন্তু প্যারাগুয়ের ডিফেন্স ভাই সাব, যেরকম ডিফেন্স সেই রকম গোলকিপার, লেভেলের ফুটবল, পেনাল্টি শুট আউট অবধি নিয়ে যাওয়া, ফাইনালি সেই ম্যাচে পেনাল্টি শুট আউটে জার্মানিকে নকআউট করে দেওয়া, প্যারাগুয়ের ইতিহাসে লেখা থাকবে, জার্মানির ইতিহাসেও লেখা থাকবে, কারণ জার্মানি এখনও অবধি ওয়ার্ল্ড কাপের হিস্ট্রিতে কোনোদিনও এর আগে পেনাল্টি শুট আউটে নকড আউট হয়নি। কেন ইমাজিন, পেনাল্টি শুট আউটে যে জার্মানি কোনোদিনও নকড আউট হয়নি, যে জার্মানির ঘরে 4টে ওয়ার্ল্ড কাপ রয়েছে, সেই জার্মানিকে প্যারাগুয়ে, ইয়েস, ব্রাজিল নয়, আর্জেন্টিনা নয়, উরুগুয়ে নয়, কলম্বিয়া নয়, প্যারাগুয়ে নকআউট করছে সেই জার্মানিকে। তো জার্মানদের ঔদ্ধত্যের কিন্তু ধীরে ধীরে পতন হয়েছে ভাই, সিরিয়াসলি বলছি। কার্স যদি কিছু থাকে তো থেকেছে, পতন হয়েছে, কিন্তু কোথাও জার্মানরা আপাতত ভাববে যে নেক্সট জেনারেশন যেটা রয়েছে, তাদের একটা গোল্ডেন জেনারেশন কিন্তু রয়েছে, সেটাকে কিভাবে কত ভালোভাবে ইউটিলাইজ করা যায়, নাগেলসম্যানের থেকে আরও কত বেটার ট্যাকটিশিয়ান নিয়ে আসা যায়, যিনি মাঠের মধ্যে না, তার আগে ড্রেসিং রুমকে অনেক বেশি করে কন্ট্রোল করতে পারবেন এবং জার্মানিকে একটা বেটার ফুটবল তুলে ধরতে পারবে। দেখো, জার্মানির গোল বাতিল নিয়ে রেফারির ভূমিকা নিয়ে প্রশ্ন থাকবে, থাকাটা খুব স্বাভাবিক, সেটা আমিও দেখেছি, সেটা নিয়ে আর কথা বলে লাভ নেই, কারণ ফিফা অনেক কিছু ঘটনায় মানে হচ্ছে প্রথম ম্যাচ থেকে, কারো ভালো লাগছে কারো ভালো লাগছে না, মানে যেদিন যে ভিকটিম হচ্ছে তার ভালো লাগছে না, যেদিন যে ভিকটিম হচ্ছে না তার ভালো লাগছে। ইটস আ ফ্যাক্ট, বলে লাভ নেই, এটাকে মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। এবং সেটা আমরা একদম প্রথম দিন থেকে দেখতে পাচ্ছি যে ফিফা কোথাও রেফারিং নিয়ে কোথাও যে স্ট্যান্ডার্ড সেটাকে কম্প্রোমাইজ করেছে। আই ডোন্ট নো কেন এটা, বাট কম্প্রোমাইজ করেছে। এবং ঠিক আছে, চলো দেখা যাক জার্মানির আবার পরের ওয়ার্ল্ড কাপে কি হয়। কিন্তু যেটা হয়েছে সকালের ম্যাচ, অর্থাৎ নেদারল্যান্ড ভার্সেস মরক্কো, দেখো মরক্কো গতবার যেটা করেছে না, সেটা আর ফ্লুক নেই। মানে হয়তো গতবার কেউ ভাববে যে চলো ফ্লুকে এসে গেছে, মার্জিনাল উইন, ডিফেন্সিভ ফুটবল, সেখান থেকে হয়তো এসে গেছে, কিন্তু না, মরক্কো কোথাও ধরে নিয়েছে যে মরক্কো আরও বেটার কিছু করবে এবারে। এবং মরক্কো নেদারল্যান্ডকে 4 নম্বর বার নেদারল্যান্ডের এটা, যে পেনাল্টি শুট আউটে নেদারল্যান্ড নকড আউট হয়ে গেল। আর এখানে আমি একটা ছোট্ট ট্রিভিয়া বলি, 1998 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে নেদারল্যান্ড নকড আউট হয়েছিল পেনাল্টি শুট আউটে ব্রাজিলের কাছে। 1998 ফাইনালে ব্রাজিল গেছিল। 2014-তে আর্জেন্টিনার কাছে সেমিফাইনালে নকড আউট হয়েছিল এই নেদারল্যান্ড, এবং সেইবারেও কিন্তু সেমিফাইনালে নেদারল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা ফাইনালে গেছিল। ইভেনচুয়ালি ব্রাজিল এবং আর্জেন্টিনা 98 আর 2014 দুটো ওয়ার্ল্ড কাপ ফাইনালি হেরেছিল। রিপিট টু 2022, কারণ 2018 ওয়ার্ল্ড কাপে নেদারল্যান্ড কোয়ালিফাই করতে পারেনি। 2022 ওয়ার্ল্ড কাপে আবারও আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে কিন্তু নেদারল্যান্ডকে আবারও সেই পেনাল্টি শুট আউটে হারিয়ে ফাইনালে গেছিল, এবং ফাইনালটা অবশ্যই আর্জেন্টিনা জিতেছিল। এইবারেরটা 4 নম্বর বেলা হলো 2026-এ, যে মরক্কো রাউন্ড অফ 32-তেই, মানে ফিফা ওয়ার্ল্ড কাপের হিস্ট্রিতে প্রথমবার রাউন্ড অফ 32 হচ্ছে, আর সেই রাউন্ড অফ 32-তেই নেদারল্যান্ড হিস্ট্রি বানিয়ে ফেলছে, যে 4th টাইম ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতে 4th টাইম তারা পেনাল্টি শুট আউটে হেরে নকড আউট হয়ে গেল। এবং সবচেয়ে বড় কথা, এর আগে 3বার, যে 3বার নেদারল্যান্ড পেনাল্টি শুট আউটে বেরিয়ে গেছে নকআউট রাউন্ড থেকে, সেই 3বারই কিন্তু ব্রাজিল এবং 2বার আর্জেন্টিনা তারা ফাইনাল খেলেছে। এইবারে কি তাহলে মরক্কো? অবশ্যই দেখা যাবে, সেটা পরে, হয়তো একটা ওয়াইল্ড গেস, কিন্তু যেটা আপাতত ওল্ড ট্রিভিয়া রয়েছে সেটাই শেয়ার করলাম। ম্যাচের প্রসঙ্গে যদি বলি, তাহলে অবশ্যই সবাই আমরা ধরেই নিয়েছিলাম, সকাল সকাল চোখ কচলাতে কচলাতে খেলা দেখছি, সবাই আমরা ধরেই নিয়েছিলাম যে নেদারল্যান্ড ম্যাচটা জিতছে। দেখো, কডি গ্যাপকোর লাইফে একটা খুবই আনফর্চুনেট ইনসিডেন্ট ঘটেছে, অ্যান্ড এই মুহূর্তে কডি গ্যাপকোর পাশে আমরা সবাই রয়েছি, প্রত্যেকটা মানুষ রয়েছে, ফুটবলার, তাদেরও একটা হিউম্যান লাইফ রয়েছে। যে লস তার ফ্যামিলিতে হয়েছে, সেটা কোনো কিছু, পৃথিবীর কোনো কিছু দিয়ে ভরপাই হবে না। কিন্তু যে গোলটা কডি গ্যাপকো করেছে, যে ট্রিবিউটটা তার চলে যাওয়া সেই সন্তানকে দিয়েছে,
সেটা মনে রাখার মতো একটা ইনসিডেন্ট ছিল। কিন্তু শেষ মুহূর্তে যে মরক্কো তার থেকেও বেশি একটা হার্ট ব্রেকিং ইনসিডেন্ট গোটা নেদারল্যান্ড দেশটার জন্য এনেছিল এবং গোটা বিশ্বজুড়ে নেদারল্যান্ড ফ্যান্সের জন্য আনবে বা এনেছে, যা আনার একটা পরিস্থিতি তৈরি করেছিল, সেটা কেউ ভাবেনি। যেভাবে একদম ইনজুরি মিনিটসের ফাইনালি গিয়ে মরক্কো গোল করেছে এবং পেনাল্টি শুট আউটে গিয়ে যখন ইয়েসিন বোনো সেভটা করছে, এবং তখন হয়তো অনেকেই বিশ্বাস করতে পারছে না যে নেদারল্যান্ড, যাদেরকে অনেকে হট ফেভারিট মনে করছিল, অনেকে মনে করছিল ডার্ক হর্স অনেক দূর অবধি যাবে, তাদেরকে মরক্কো নকআউট করে দিয়েছে। এবং মরক্কোর ক্ষেত্রে প্রমাণ হয়ে গেল যে গতবার কিন্তু মরক্কো ফ্লুকে কোনো কিছু পায়নি, দে আর হিয়ার টু অ্যাচিভ সামথিং বিগ। সেই বিগটা কি? যতদিন অবধি মরক্কো এই ওয়ার্ল্ড কাপে থাকবে ততদিনই কিন্তু হয়তো নতুন নতুন কিছু ঘটনা লেখা হতে থাকবে। মরক্কোকে কে নক আউট করে এইবারে দেখার বিষয় হবে। হয়তো আবারও ফ্রান্সের মুখোমুখি হবে কোয়ার্টার ফাইনালসে গিয়ে। গতবার ফ্রান্সের কাছেই সেমিফাইনালে হেরে গেছিল। দেখা যাক, ওয়েট করে থাকবো। কিন্তু এই ম্যাচগুলো মনে রাখার মতো ম্যাচ হচ্ছে। বাকি রাউন্ড অফ 32-তে এখনও প্রচুর ম্যাচ বাকি রয়েছে। প্রত্যেকটা ম্যাচই মনে রাখার মতো ম্যাচ হবে এবং প্রত্যেকটা ম্যাচ নিয়ে আমি কথা বলার চেষ্টা করব। এই ভিডিওটা এই অবধি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর বাকি ম্যাচগুলো নিয়ে কথা শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।